বাজিয়ে অর্থ সংগ্রহ করতে ধীরে ধীরে যখন এই অঞ্চলে জনবসতি বাড়তে থাকে তখন বিশিষ্ট ব্যক্তিদের সৌজন্যে এবং অন্যান্য পরিবাসীদের প্রতিষ্ঠায় এই পূজার সুযোগ দিতে এইসব যাত্রাকালে এই মাঠে আমাদের পুজো পছন্দ করে এবং সেগুলো অনেক ধূমধাম করে অনুষ্ঠিত टाइम लग रहा है।
যিনি এসে আমাদের মাননীয় অতিথিদের একে একে সম্মানিত করবেন। কে আসবেন? শ্রী গোবিন্দ মন্ডল আমাদের শিল্পকলা যেমন সাজিয়েছেন, মহারাজ তার অমূল্য সময় নষ্ট করে কত জায়গায় তাদের যেতে হয়, কত সেবামূলক কাজে তাদের উপস্থিত হতে হয়, সব কিছুকে পাশে রেখে তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাই তাকে আমাদের যথাযথ সম্মান এবং যথাযথ বরণ করার দায়িত্ব। আচ্ছা, শ্রী রঞ্জিতদার অনুরোধে মহারাজ কিছু বলার পরে এবং তাকে বরণ করার পরে আমি আমাদের যিনি মাননীয় অতিথি এখানে এসে বসেছেন তার নামটি আমি জেনে নেব, তাকে কিছু বলতে বলবো। কিন্তু প্রথা অনুযায়ী অতিথি বরণ কাজটা সবার আগে করতে হয়, তাই আমি ডেকে নিচ্ছি অতিথি বরণ করতে ঋতুপর্ণাকে। যোগ্য একজন ব্যক্তি যে নাকি সবাইকে সম্মান জানাবে এবং আজকের যে উজ্জ্বল উপস্থিতি এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের বালিগঞ্জ ইস্ট এর বাসিন্দারা, তারা কানে কানে বলে দাও বাড়ির লোককে, তারা এখনো আসেননি কেন? এখন তো অনেক চেয়ার বাকি পড়ে আছে। আচ্ছা, সম্মান জানানোর পলাটি কিভাবে হবে? আমি প্রথমে মহারাজকে সম্মান জানাতে বলবো। মহারাজকে সম্মান জানাবে আমাদের ঋতুপর্ণা। শিবব্রত রায় কি কাছাকাছি কোথাও আছেন? এখন সম্মান জানাচ্ছে ঋতুপর্ণা আমাদের ভারত সেবা সংঘের আমাদের যিনি প্রধান হেড, সেখান থেকে এসেছেন স্বামী শম্ভ আত্মানন্দ। স্বামী শম্ভ আত্মানন্দের উদ্দেশ্যে সকলে একত্রে করতালি, করতালি এত আসতে নয়। তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং তিনি এসেছেন বলে আজকে আমাদের সভা উজ্জ্বল হয়ে উঠল। মা দুর্গার কাছে প্রার্থনা করি তিনিও সুস্থ শরীরে আজীবন আমাদের পাশে থাকুন। আমি শ্রী শম্ভ আত্মানন্দকে কিছু বলতে বলবো। তার আগে আপনি আসুন, তার আগে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, দেখুন একটু তো এলোমেলো ভাবেই হবে, কারণ এত বৃষ্টি, এত বাদল, এত ঝঞ্ঝা, এত ভেসে যাওয়া, এত কিছুর মধ্যে কিন্তু আয়োজনটি ঠিক করা গেছে, তাই একটু অগোছালো হয়তো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মার্জনা করে নেবেন। মহারাজ, আপনাকে দুটি কথা বলতে অনুরোধ করব। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করতি বাচং পঙ্গুলঙ্ঘতি গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দম মাধবম। শারদীয় দুর্গোৎসব আছে চতুর্থ দিনে আমাদের বালিগঞ্জ ভারত সেবাশ্রমের যে হেড অফিস তার একেবারে আমাদের আশ্রমের পাড়ার পুজো, আমাদের আশ্রমের পাড়ার পুজো বালিগঞ্জ ইস্ট ইস্টে আসে এবং অত্যন্ত গর্ববোধ করছি। অত্যন্ত একটি সুমনোরম একটি যে পরিবেশ দেখছিলাম, মায়ের মূর্তি এবং বাইরে যে কারুকার্য, একটা গ্রাম্য পরিবেশ, যে গ্রাম্য পরিবেশকে আজকে আমরা ভুলতে চলেছি। সমস্ত গ্রামে আজকে শহর হতে চায়, কিন্তু এই গ্রাম্য পরিবেশটা তুলে ধরেছে বালক সংঘ আদির
পুজো কমিটি অত্যন্ত খুশি। একটা গ্রাম্য পরিবেশ, একটা আদিবাসী বাড়ির ভেতরে মা অবস্থান করছে, চারিদিকে কারুকার্য, এর ঢুকতে দুজন আদিবাসী মায়ের মূর্তি দেখতে পাচ্ছি আমি। সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে আমার। ভালো করে পুজো করবেন, ভালো থাকবেন, এটাই আমি ঠাকুরকে প্রার্থনা করব। মা দুর্গা আসছেন। আমরা আমাদের বাঙালি জাতি যেখানে যেখানে বাংলা, শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে সারা পৃথিবীতে, নেপাল, ইংল্যান্ড, যেখানে যেখানে বাঙালিরা আমরা আছি সেখানে সমস্ত বাঙালি মেতে উঠেন এই দুর্গাপুজোতে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো। আর এই বাঙালির শ্রেষ্ঠ পুজো হলো, প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের কলকাতা মহানগরী। কলকাতা মহানগরী পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালির দুর্গাপূজার প্রাণকেন্দ্র। যাই হোক, মা দুর্গা আসছেন, আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা একটুখানি না বললেই না। মা দুর্গা দেখছি পূর্ণ একটি রাষ্ট্রের রূপ। একটি রাষ্ট্রে যেমন আমরা দেখি, সেখানে আমাদের জনগণ, বিদ্যা বুদ্ধি, তারপরে আমাদের যে ধনসম্পদ এবং প্রশাসন থাকে, এই নিয়ে রাষ্ট্র পরিপূর্ণভাবে চলতে থাকে। তদ্রূপ মারও ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম। মায়ের একদিকে রয়েছে আমাদের গণদেবতা সিদ্ধিদাতা গণেশ, যে জনগণ রাষ্ট্রের দরকার, সেই গণদেবতা গণেশকে দেখতে পাচ্ছি, সিদ্ধিদাতা গণেশকে দেখছিলাম। যেখানে রাষ্ট্র চলতে গেলে যেমন ধন সম্পদের দরকার, তাই মা ও তার মেয়ে লক্ষ্মীকে নিয়ে এসছেন আমাদের মাঝে। আর শুধু রাষ্ট্রে এমনি এমনি চলবে, বুদ্ধিমত্তার প্রয়োজন। মা সরস্বতী সে বুদ্ধি দায়িনী, বিদ্যা দায়িনী মা সরস্বতী রয়েছেন। আর সবটাকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ করতে গেলে যে প্রশাসন শক্তপক্ষ দরকার, সে ক্ষত্রিয় তেজ, সেই কার্তিক ঠাকুরকে দেখতে পাচ্ছি আমরা। সেভাবে মায়ের পূর্ণাঙ্গ রাষ্ট্রকে রূপ নিয়ে এসছে। সবাই পুজো করে ভালো থাকবে। ভারত সঙ্গ নতুন করে বলার কিছু নেই। আমি একটাকে শুনছিলাম, ভদ্র বলছিলেন যে স্বামীজি, এই যে আপনাদের জিমখানাটা আছে, জিমখানা আমরাই প্রথমে যেতাম, যে আমরা উদ্বোধন করেছি। আজকে প্রায় 3 থেকে 350 যুবক সকাল বিকাল দুটো শিফটে সেখানে তারা শরীরচর্চা করে, ব্যায়াম করে। কে ভদ্র বলছিলেন, মুখ তো ভুলে গেলাম, যে স্বামীজি আমরাই প্রথমে গিয়ে আমাদের আশ্রমে জিমের এটা আমরা সেখানে গিয়ে আমরা কুস্তি লড়তাম, লড়াই করতাম। আগে শুনেছি স্বামীজির মুখ থেকে, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ বা স্বর্গত হয়েছে সে সন্ন্যাসীরা, তাদের মুখে শুনেছি তারা স্বামীজি এখানে ব্যায়াম করতেন, দন করতেন, বৈঠক দিতেন। ভারত সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ, তিনি বাল্যকাল থেকে তিনি দন বৈঠক করতেন, যে শরীরচর্চা করতেন। এই শরীরচর্চা করে শুধু নিরামিষ শাকসবজি ডাল ভাত খেয়ে তিনি সেবা করতেন। ব্রহ্মচারী বিনোদ সেই বাজিতপুরে সেই আলু ভাতে ভাত এবং সেই সম্পূর্ণ নিরামিষ খেয়ে এবং নিয়মিত যে ব্যায়াম দম তিনি দিতেন, সেই প্রণবানন্দ মহারাজ বাল্যকালে ব্রহ্মচারী বিনোদ এই খেয়ে তিনি মানুষের সেবা করেছেন। সেই সেবার আদর্শ আজও ভারতবর্ষের সন্ন্যাসীরা অটুটভাবে বয়ে চলেছে। আমরা কদিন আগে লক্ষ্য করেছেন যে 2-3 দিন আগে যেখানে একটা ভয়াবহ একটা ওয়াটার লগিং, মানে জলমগ্ন হয়ে গেল, জল দাঁড়িয়ে গেছে সরকার, যেটা 40 বছরে আমরা কেউ দেখিনি। 40 বছর আগে এটা হয়েছিল 1986 সালে, তারপরে 2025 ঘটনা ঘটে গেল, দেখিনি। সেখানেও আমাদের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাসমানী মহারাজ, সকলে চেনেন ওনাকে, দিলীপ মহারাজ, স্বামী নিজে ট্রলি করে খিচুড়ি নিয়ে এখানকার আশেপাশে অলিতে গলিতে তিনি মানুষকে তিনি খাইয়েছেন। স্বামীজি আমাদের পরম যদিও সকলের অভিভাবক দিলীপ মহারাজ, সঙ্গে প্রধান সম্পাদক। তো ভারতবর্ষের সঙ্গে এই ভারতবর্ষের নতুন করে বলার কিছু নেই, সারা বিশ্বজুড়ে সেবা কাজ চলছে। আজকে আমি দেখতে পাচ্ছিলাম এখানে এই কচি কাচারা সবাই এসছে। আমি বলবো ভারত সঙ্ঘকে যে আগামী দিনে এই যে একটুখানি যা পুজো করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে উৎসাহিত করছেন পুজোর ব্যাপারে, খুবই ভালো কথা। আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি তিনি এগিয়ে দিচ্ছেন, খুব সুন্দর কথা। তো কিছু যদি সাথে সাথে কিছু যদি বাচ্চাদের মধ্যে, গরিব দুঃখীদের মধ্যে একটু শাড়ি বস্ত্র দান করেন, আরও ভালো লাগবে। ভারতের সঙ্গে করে থাকি, আমরা মনে করবো আপনারা আমাদের সহযোগী সহকর্মী হবেন। এই বলে ঠাকুর আশীর্বাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমাকে আবার যেতে হবে আরেকটি জায়গাতে। সকলে ভালো থাকবেন, ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ সকল ভক্তবৃন্দ থাকুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার অমূল্য সময় আমাদেরকে দেবার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সুস্থ থাকবেন
প্রণাম জানাই। আমি এবার আহ্বান জানাবো আমাদের শ্রী রঞ্জিত দে মহাশয়কে। তাকে সম্মানিত করবার জন্য মঞ্চে কাকে ডাকা হবে? তাকে সম্মান জানানোর আগে তার পরিচিতি সম্পর্কে আমি যদি কিছু বলি সেটা বাহুল্যতা হয়ে যাবে। শুধু এটুকু বলি যে আমাদের যে পাড়াটা, সেই পাড়াটা আজকে বিভিন্নভাবে যে সমৃদ্ধ এবং সব সময় তিনি যে আমাদের পাশে থাকেন সে বিষয়ে এখানকার যারা নিয়মিত বাসিন্দা, নিয়মিত বাস করছেন তারা সবাই জানেন। তাই তার পরিচয়টা আলাদা করে দেওয়াটা বাতুলতা। তাকে সম্মান জানাচ্ছে ঋতুপর্ণা। শ্রী রঞ্জিত দে, তিনি আমাদের প্রেসিডেন্ট। তাকে সম্মান জানাতে পেরে আমরা ধন্য। আমরা চাইব যে এই 75 বছর 100 বছর পদার্পণ করুক এবং তিনি আমাদের পাশে থাকুন, তার সুস্থতা এবং তার দীর্ঘায়ু কামনা করে তিনি যদি কিছু বলেন আমাদের পাড়ার বাসিন্দাদের জন্য, তার কাছে কিছু শুনবো আমরা। অতি সুন্দর একটি উপহার, যেটা বাঁকুড়া জেলার ডোকরা বলা হয়, ডোকরা শিল্প। কেননা যামিনী রায় তো বাঁকুড়া জেলারই ছিলেন, কাজে সেই জিনিসটি সকলের হাতে তুলে দিতে পেরে অতিথিদের কাছে আমরা ধন্য। কিছু বলুন। আজকের এই আনন্দের দিনে আমাদের পাড়ার সবাইকে, সুদীপবৃন্দ যারা এসছেন, ছোটরা, আমার থেকে যারা বয়সে বড়, তাদের প্রণাম জানাই। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এটা একটা খুব আনন্দের মুহূর্ত। আমাদের 75তম বছর পুজোর আমরা আয়োজন করেছি। তো আমি এই পাড়াতে অনেক দেরিতে এসেছি, কিন্তু আমি প্রথমবার যেবার সভাপতি হয়ে দায়িত্ব নিয়েছিলাম সেটা 50 বছর, যে বছর হলো সে বছর, আর এটা 75 হলো। তো আমারও ওই 25 বছর সভাপতিত্ব হলো বলতে পারেন। তো মা এই দায়িত্বটা আমায় দিয়েছে, সেটা আমি মোটামুটি সবাইয়ের সহযোগিতা নিয়ে যে এই এত বছর ধরে আমরা ভালোভাবে চালাতে পারলাম, তার জন্য তার আশীর্বাদ আছে। আমার নিজস্ব একটা আলাদা পাওনা আছে, হয়েছে বলতে পারি, যে এটা হয়তো অনেকে জানেন না। আমাদের তো হ্যালো, আমাদের প্রাক্তন সভাপতি মিস্টার বাসু, যিনি আমার হাতে এই দায়িত্ব দিয়ে গেছিলেন আজ থেকে 26 বছর আগে, উনি একটা অদ্ভুত সংবাদ আমাকে দিয়েছিলেন যে আমি যে জমিটি কিনে এখানে বাড়ি করে এলাম 2000 সালের সময়, সেটি একটি খালি জমি ছিল এবং সেখানেই এই পুজোটা আগে হতো। তো এক অর্থে আমার বাড়ির ওই জায়গাটা, অঙ্গনটা মায়েরই বসার জায়গা ছিল এক সময়। পরে পুজোটা এখানে চলে আসে প্যান্ডেল। তো যারা আমার বাড়িতে গেছেন তারা জানেন যে আমি মায়ের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত। আমার সারা বাড়িটা একটা দুর্গা মন্দিরের মতন, সারা বাড়িতে মায়ের নানা রকম প্রতিমূর্তি আছে, সেটাও প্রত্যেকবার এই প্যান্ডেলের মধ্যে সাজানো হয়। তো এটা আমার একটা অতিরিক্ত পাওনা যে আমি এই দায়িত্বটা পেয়েছি এবং সবাই সহযোগিতা নিয়ে এতদিন ধরে করে এসেছি। তো এই মুহূর্তে খুব বেশি করে মনে পড়ছে আমাদের প্রাক্তন যারা সহযোগী, যারা আজকে আমাদের মধ্যে নেই, যারা এই 75 বছর ধরে এই পুজোর আয়োজন করে এসেছেন, যারা নেই তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। বিশেষ করে মনে পড়ছে অজিতবাবুর কথা, যিনি হাতে ধরে আমাকে এই কমিটিতে নিয়ে এসেছিলেন, আমার সহকর্মীও ছিলেন এবং বাকিরা এখনও আমার সঙ্গে কাজ করছেন। আমি আলাদা করে নাম বলছি না, কিন্তু যারা ছিলেন তারা এখনও আছেন। কিন্তু আমরা সবাই বয়স্ক, তার সঙ্গে নতুনরা যোগদান করেছেন।
তো সবাই মিলে আমরা এই পুজোটা করছি। এবারে বিশেষত্ব যে 75 বছর বলে আমাদের একটু বেশি জাঁকজমক করার ইচ্ছে ছিল, কিন্তু অতটা সঙ্গতি আমাদের নেই বলে আমরা সাহস করে এগোতে পারছিলাম না। কিন্তু সবাই উৎসাহে আলটিমেটলি খুব ভালোভাবে হলো ওটা। তো আমি বিশেষভাবে নাম করে আলাদা করে বলতে গেলে অনেকের নাম বলতে হবে, কিন্তু আমরা সবাই সহযোগী আলাদা করে বলছি না। কিন্তু আমরা এবারে পুজোর একটা থিম করেছি, সেটা যামিনী রায় ছবি দিয়ে সাজানো হবে। ওনার ওকে শ্রদ্ধা জানিয়ে, কারণ আপনারা সবাই জানেন যে যামিনী রায়ের বাড়ি ছিল আমাদের শেষ বাড়িটা, আমাদের পাড়াতে তালিকা ছিল। তো উনি এখানেই প্রয়াত হন। তো ওনার স্মরণে সেই জন্যে আমরা এই মণ্ডপটি সাজিয়েছি ওনারই ছবি দিয়ে। এবং ওনার নাতি শিবব্রত বাবু উনি দায়িত্ব নিয়ে এই পুরো জিনিসটা সাজসজ্জার দায়িত্ব নিয়ে করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই ওকে। এবং যারা আসছেন সবাই ভালো করে দেখবেন, প্রচুর পরিশ্রম উনি করেছেন এটা করার জন্যে। আমাদের ডেকোরেটর প্রদীপ বাবু, উনি জ্ঞানত আমার এবারই কোথায় প্রথম আমাদের কাজ করছেন এবং অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সময়ে কাজ শেষ করেছে। বৃষ্টির নানা রকম উৎপাত সত্ত্বেও উনি ওনার দাদা দিলীপবাবু, ওদের দুজনকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এই প্যান্ডেলটি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের এবং সময় সে কাজটি করেছেন। আমি আরও ধন্যবাদ জানাই আমার বন্ধুরা আজকে এসেছেন। আমি বন্ধুরা আমার সমবয়সী আমাদের শিল্পী বন্ধু গৌরাঙ্গবাবু এবং গৌরীদি, হ্যাঁ ওনারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে। তো ওনারই এবং ওনার ছাত্ররা যারা এখানে বসে আঁকছে, এটা খুব নতুনত্ব, খুব ভালো লাগলো যে যামিনী রায় স্মরণে পুজো হচ্ছে, তো সেখানে লাইভ ছবি আঁকা হচ্ছে, উনি এবং ওনার ছাত্ররা করছেন, আর্টিস্টরা পাশে বসে আছেন। এইটা একটা খুব উপরি পাওনা। আমি জয়ন্তকে একটু আলাদা করে এটার জন্য ধন্যবাদ দেবো, এই আইডিয়াটা করার জন্যে। তো ও আগেই ঘাট নাড়ছে, কিন্তু জয়ন্তর নামটা এই জন্য বললাম যে এটা কেউ ভাবেনি, ও ভেবেছে, এই কৃতিত্বটা ওর। আমাদের পুরনো সঙ্গী তপনদা, সুকুমার দা এবং আরও অনেকে আমার সামনে যারা আছেন দেখতে পাচ্ছি, সৌরেন কাপুর, এরা অনেকদিন ধরে আমাদের সঙ্গে আছেন, নানাভাবে হেল্প করেছেন এবং করে যাচ্ছেন এবং করে যাবেন। শান্তি নেই, কোনো কমপ্লেন নেই, যথেষ্ট বয়স সবাই, কিন্তু করে যাচ্ছেন। এবারে নতুন দায়িত্ব নিয়েছেন সেক্রেটারি হিসেবে আমাদের ডাক্তারবাবু। এত বড় একটা কর্মকাণ্ড অ্যারেঞ্জ করা সোজা কথা নয়। তো জয়ন্ত ও এবং আরও অনেকে, আমার বন্ধুরা অনেকে আছে, তো সবাই অত্যন্ত পরিশ্রম করে এটা করেছে। বিশেষ ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে জানাই। আর এই পুজোর দিনগুলোতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল। আমরা যেটুকুন আয়োজন যা কিছু করতে পারি, পুজো তো হবেই, তার সঙ্গে একটু ভোগ খাওয়া ইত্যাদি যা কিছু আমরা আমাদের সাধ্যের মধ্যে করতে চেষ্টা করব। দয়া করে আসবেন, আমাদের সঙ্গে জয়েন করবেন। আমরা আরও কিছু বৈচিত্র্য যদি থাকে, আমিও সব কিছু ভালো করে জানি না, সেগুলো দেখতে পাবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আরেকবার আমার বিনম্র শ্রদ্ধা। মায়াদি এসছেন আমাদের এই সঞ্চালনার দায়িত্বে, ওকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। ভবিষ্যতে এই অনুষ্ঠান, এই পুজো আমরা যাতে এরকমই সকলের সঙ্গে করে যেতে পারি, এই আশীর্বাদটা করব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ দেওয়াটা বাতুলতা, কারণ পুজোটা মানে আমার ধারণায় যে এই যে দুর্গাপুজো 75 বছর আপনি পরে এসেছেন, পরে এসেও যেভাবে আপনি কাঁধ লাগিয়েছেন, হাত দিয়েছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আপনি অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাবেন। শ্রীমতী গৌরী ভৌমিক। গৌরী ভৌমিক একজন অঙ্কন শিল্পী এবং একজন আর্ট থেরাপিস্ট। ভিজুয়াল আর্ট নিয়ে তিনি পড়াশোনা করেছেন। সেরামিকের উপর শিল্পকলায় দক্ষ গৌরী দেবী ইন্টেরিয়ার ডিজাইনেও
সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি আলিপুরের কারেকশনাল ইনস্টিটিউটের একজন প্রথিতযশা কর্মী ছিলেন এবং এখনও আছেন। বিভিন্ন সম্মানীয় ছবির প্রদর্শনীতে তিনি তার শিল্পকলা নিয়ে অংশগ্রহণ করেছেন, দেশে এবং বিদেশেও, এককভাবে এবং গ্রুপেও। স্টিল জংশন টাটা স্টিলের দক্ষতার সঙ্গে 40 বছর কাজ করেছেন। তাকে আজ আমরা সম্মান জানাতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। শ্রীমতী গৌরী ভৌমিক, তাকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত বাধিত এবং ধন্য। কোনো ভুল বললে? আচ্ছা, আমি শ্রীতমাকে ডাকছি। শ্রীতমা, তুমি এসো। শ্রীতমা এসে আমাদের গৌরী ভৌমিককে যথাযথ সম্মান এবং যথাযথ আদর জানানোর জন্য আমরা প্রস্তুত। আমি শ্রীতমাকে মঞ্চে ডাকছি। এসো শ্রীতমা, এসো। শ্রীমতী গৌরী ভৌমিক আমাদের পাড়ার একজন উজ্জ্বল শিল্পী। তাকে সম্বর্ধনা জানাতে পেরে আমাদের আদি বালক সংঘ ধন্য। তাকে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আগেই বলেছি যে এটা বাঁকুড়া জেলার ডোকরা শিল্প। এই শিল্প বাঙালির ঘরে ঘরে চিরকাল রয়ে গেছে, আগামী দিনেও থাকবে। অত্যন্ত মূল্যবান একটি চিত্রশিল্প নয়। এই যে কাজটি মা দুর্গা নিশ্চয়ই, হ্যাঁ দুর্গা অত্যন্ত সম্মানের। আমি গৌরী ভৌমিককে যদি কিছু বলতে বলি। প্রথমেই বলি, আমার বাড়িতে আজ মা দুর্গা ঢুকলেন। আমি এই বালক সংঘ আদি ক্লাবকে আমার শারদ আছি। এখানে যত বয়োজ্যেষ্ঠ আমার আছেন তাদের প্রত্যেককে প্রণাম, আর ছোটদের জন্য আমি রাখছি আমার আন্তরিক ভালোবাসা। আমাদের 2-4 দিন ধরে বেশ একটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু সেই মেঘটা আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। মা এসে গেছেন, মা আমাদের সব দিক থেকে রক্ষা করবেন, এই প্রার্থনাই মার কাছে রাখি। এখানে আমি এই কমিটিকে আরেকবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে, এত সুচিন্তিতভাবে, এত বড় বিশ্ব শিল্পী যামিনী রায়কে নিয়ে যে ভাবনা চিন্তা করে এই মণ্ডপসজ্জা এবং ঠাকুরের যে রূপ দিয়েছেন, সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। কারণ হচ্ছে সুস্থ শিল্প, এটা আমাদের জন্য ভীষণ, সমাজের প্রত্যেকটা বাচ্চা এবং পরিবারের জন্য ভীষণভাবে এটা প্রয়োজন হয়ে পড়েছে। আর যাকে নিয়ে এই কর্মকাণ্ড, ওনাকে ছোটবেলা থেকে, বা আমি যখন আর্ট কলেজে পড়েছি তখন ওনার লেখা, রং, বিস্তার এইগুলো নিয়ে শুধু অবাক হয়ে তাকিয়ে দেখতাম। আর উনি আমাদের বাংলা, ভারতের ঐতিহ্যকে নিয়ে, এবং শুধু তাই না, বাংলার লোকশিল্প এবং সর্বভারতের যে লোকশিল্প আছে তা, এবং আর তাদেরকার পটচিত্রে কিছু জিনিস নিয়ে উনি নিজস্ব শৈলীতে শিল্প সৃষ্টি করে গেছেন, এবং সেই শিল্প বিশ্বের দরবারে বিস্তারিতভাবে প্রকাশ পেয়েছে। আজও অবাক হয়ে ওনার কাজ দেখতে ইচ্ছে করে। তাই বলছি, সবাই মণ্ডপে আসুন, ভালো করে কাজ দেখুন, এবং বাচ্চাদের প্রত্যেকটা জিনিস পড়িয়ে বোঝান, কারণ এটা ভীষণ দরকার বাচ্চাদের জন্য। আমি আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। কি সুন্দর বললেন।
এবং আপনি উৎসাহিত করুন পাড়ার ছোট বাচ্চা যারা তাদেরকে এগিয়ে আসতে হবে। তার ছবি আঁকা যে একটা শিল্প, যেটা দেখো আমাদের পাড়াতে যারা ছোট তাদেরকেই বলছি এবং বড়দেরও, যে আমাদের পাড়ায় এরকম একজন নমস্য ব্যক্তি ছিলেন শ্রী যামিনী রায়। আর তারপরে আমাদের এমন একজনকে উঠে আসতে হবে যে সেই যামিনী রায়ের উত্তরসূরি হবে। আমি সেটাই কামনা করব এবং তৈরি করবেন আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন। গোবিন্দ ব্রহ্ম, কি সুন্দর নাম! গোবিন্দর পরে কিন্তু ব্রহ্মই মানায়। তিনি আজকে দেখুন তার ছাত্রছাত্রীরা এখানেই ছবি আঁকছে, এই জন্য এক্সিবিশনের মতো এক্ষুনি ছবি তৈরি করে দেবো। আপনারা দেখুন আমার কপালে যে টিপ, সেই টিপ কিন্তু শ্রী গোবিন্দ ব্রহ্ম তৈরি করে দিয়েছেন। তার শিল্পকলা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি আজকে যে আমাদের মঞ্চটিকে সাজাতে এতভাবে সময় দিয়েছেন এবং সর্বোপরি তার কাজ এত দক্ষ, তার হাতের কাজ এতটাই দক্ষ যে আমার মনে হয় এবছর দুর্গাপুজো যে বিচারকরা ঠাকুর দেখতে যখন বেরোবেন, আমি আশা করব এবং প্রত্যেকে আশা করবেন যে আমাদের পুজো অবশ্যই পুরস্কৃত হবে। কারণ প্রতিমা সুন্দর, মঞ্চসজ্জা সুন্দর এবং সর্বোপরি আমাদের এই যে পুজো কমিটির লোকজন এত আদরের সঙ্গে পুজোটি করছেন এত অসুবিধার মধ্যেও, তাই আমাদের পুরস্কার কিন্তু ঈশ্বর এনে দেবেন। আমি ডেকে নিচ্ছি শ্রী গোবিন্দ ব্রহ্মকে, যদি কিছু বলেন। উমাদির কথা রেস্টেনে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলি। আমি একটা খবর পেলাম, রোটারি ইন্টারন্যাশনাল সংস্থা আমাদের এই পুজোটিকে পুরস্কৃত করার কথা ভেবেছে। তো সেটা কালকে বোধহয় ওদের তো কেউ আসবেন, এসে আমাদের এই সম্মানটি দেবেন। এই খবরটা আমি পেয়েছি, তো সেটা আপনাদের সবাইকে সামনে জানাবো। দেখুন এই খবরটা কিন্তু আমি পাইনি, কিন্তু আমার মন বলছিল। আমি এসে দেখে, ঠাকুর দেখে আপনারা সবাই যেমন মুগ্ধ, প্রতিমা দেখে, মঞ্চসজ্জা দেখে সেই মুগ্ধতা থেকেই কথাটা বলেছি, আমার কথা নয়। শ্রী গোবিন্দ ব্রহ্ম যদি কিছু বলেন। স্যার, যামিনী রায় সম্পর্কে আমার তো কিছু বলার নেই, আপনাদের পাড়ার লোক, আপনারা সবাই জানেন। আমার মনে হয় আজকে একটু অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, সবাই তো বললেন, সবাই শুনলেন, একটু অন্য প্রসঙ্গে। মানে আজকে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না। আমাদের ঘরে যে বাচ্চারা বড় হচ্ছে, এরা কোথায় গিয়ে পৌঁছাবে আপনারা সেটা বুঝতেই পারছেন। তো এরা যদি কিছু অ্যাক্টিভিটি থাকে এদের মধ্যে, নাচ গান আঁকা, তাহলে আমার মনে হয় এরা কখনো বিপদগামী হতে পারবে না। কেন? সে তার সময়টা ওটার মধ্যে সে ব্যবহার করতে পারবে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমি এই ছোটো বাচ্চাদের আঁকা একটু যাই হোক, একটা বাড়িতে ক্লাসে গেছি, তখন মেয়েটি টেনে পড়ে। তো আমি যখন ঢুকলাম তখন ওর বন্ধু ফোন করেছে, এই চোরায় আমাদের পার্টি আছে। তো আমি কিছু বলিনি, আমি ঢুকলাম, ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর ওই দিক থেকে ও বলছে, এই মেয়েটি বলছে যে না, আর আমার আকাশ স্যার এসছে, আমার আঁকতে হবে। তো ও বলছে উল্টো দিক থেকে, ধর রেখে রেখে কিছু হবে না, তুই এক কাজ কর, তাড়াতাড়ি চলে আয়। তো আমি কিছু বলিনি তখন, কারণ ওইটা ওর ব্যক্তিগত ব্যাপার। তো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ভাবে, ও কিছুক্ষণ কি ভাবলো জানি না। ও এসে বললো, না স্যার আমি আঁকতে বসবো। আমি বললাম হ্যাঁ, এটাই ঠিক। কেন? ওর কোনো অ্যাক্টিভিটি নেই, ওর অফুরন্ত সময়, তাই ও এরকমভাবে ইউজ করে বেড়াচ্ছে সময়টাকে। কিন্তু যারা কোনো আঁকা, নাচ গান, খেলাধুলা যা কিছু করবে, তার মানসিকতা হবে অন্যরকম, একদম অন্যরকম হবে। আর সাথে সাথে যদি আপনারা কিছু 9, 10, 11, 12-এর মধ্যে তাকে রামকৃষ্ণ রূপের কথামিতটা পড়িয়ে দিতে পারেন, তাহলে আমার মনে হয় তার জীবনে আর কিছু দরকার হবে না, কেউ তাকে আর পিছনে তুলতে পারবে না। আপনারা চেষ্টা করবেন 9, 10-এর মধ্যে ওকে রামকৃষ্ণদেবের কথামিতটা পড়িয়ে দেবেন। এই যে আমি আপনি বসে আছি, দেখলে মনে হবে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি। কিন্তু মাঝখানে যদি একটা কাপড় দিয়ে দিই, আপনিও আমাকে দেখতে পাবেন না, আর আমিও আপনাকে দেখতে পাবো না। এই কাপড়টা হচ্ছে মায়ার বন্ধন। সব কিছু আমার আমার আমার, এই আমার জিনিসটা ছাড়তে হবে, তবেই আমরা ঈশ্বরের সন্ধান পাবো। মায়ের কাছে এসেছি, দেখছি, কিন্তু সেই জিনিস নেই যে মাকে একদম মনের থেকে নেই।
আসছি দেখলাম বা সুন্দর, খুব সুন্দর, এই বলে আমরা চলে গেলাম। কিন্তু আমাকে সেই জায়গায় পৌঁছাতে আমরা কখনোই, যেমন রামকৃষ্ণদেব বিবেকানন্দ বলেছিল আমি কালী টালি মানি না, কেন আমি দেখতে পাইনি, আমি কি করে মানবো? তখন বলছে রামকৃষ্ণদেব বলছে চল তোকে দেখিয়ে দেবো আজকে। তোর কৌনাকে ঘাটে নিয়ে গেছে, ঘাটে নিয়ে গিয়ে বলছে ডুব দে, যে ডুব দিয়েছে ওর মাথাটা চাপিয়ে ধরেছে নিজের দিকে, আর সে তো উঠতে পারছে না, দম নিতে পারছে না, তখন হাসপিস করছে, বলে আমি মরে যাবো মরে যাবো। তখন তাকে তুলেছে, তুলে বলছে তুই কখনো এইভাবে কি মাকে ডাকছিস? বলে না, আমি এইভাবে তো কখনো ডাকিনি। তো কিভাবে ডেকেছিস? মা আমার ছেলের পাশ করিয়ে দাও, আমাকে এই করো সেই করো, আমরা সবসময় এইভাবেই ডাকি। তো যদি রামকৃষ্ণদেবের কথা কিছুটা পড়ে রাখেন, তাহলে আমার মনে হয় আর কোনো তাকে কিচ্ছু দিতে হবে, দেখবেন আপনার এমনি এমনি সব হয়ে যাবে। আর সব বাচ্চাকেই বলছি, তোমরা নাচ গান আঁকা, সবাইকে আঁকা শিখতে হবে তার কোনো মানে নেই, যে যেটা পারছে সেটা যেন করে, তাহলে দেখবেন এমনি এমনি ভালো। আর আমার ছেলের ভালো করে লাভ নেই, আমাকে পাড়াটা ভালো করতে হবে, কারণ আমার ছেলেটা গিয়ে ওই বাচ্চাটার সাথেই মিশবে। ওই বাচ্চাটা যদি ভালো না হয়, তাহলে আমার বাচ্চা কিন্তু ওই কষ্টটা আমার মধ্যে আমারটাও নষ্ট হয়ে যাবে। কাজে চাইবেন সব বাচ্চা যেন ভালো, তবেই আমার বাচ্চা ভালো হবে। এটাই শুধু বলার, যে চেষ্টা করবেন সবাইকে কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিতে। গোবিন্দ ব্রহ্ম মহাশয় যা বললেন, আমার মনে হয় আমরা যারা সন্তানের মা বাবা, তারা প্রত্যেকেই অনুধাবন করবেন যে তার পথ অনুসরণ করে আমাদের চলতে হবে, একটাই কথা। আর একটা কথা বলে যে তিনি আমাদের এত কিছু দিলেন, আর আমাদের কি তাকে দেবার কিচ্ছু নেই? আছে, আছে। তাকে সম্মান জানানো, তাকে মেমেন্টো দেওয়া, তাকে উপহার দেওয়া। তার জন্য আমাদের কাছে যে একটি সুন্দরী মেয়ে আসছে, আমাদের পাড়ার ছোট্ট মেয়ে দিয়াসিনা, তাকে যথেষ্ট সম্মান জানাবে, তাকে উত্তরীয় পড়াবে এবং তাকে আদর করবে, সে যেন উপযুক্তভাবে তার নিজের জীবনটাকে তৈরি করতে পারে। সে কিন্তু প্রকৃত গুণী একজন শিল্পী, পরে আপনাদের তার সম্পর্কে জানানো হবে। দিয়াসিনা আর শ্রী গোবিন্দ ব্রহ্ম। আচ্ছা, গোবিন্দ আর গৌরাঙ্গ এই দুটি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আবার রিপিট করছি, তিনি কিন্তু গোবিন্দ নন, তিনি গৌরাঙ্গ। তো আমার মনে হয় শ্রী চৈতন্যের এই যে এত নাম, শ্রীকৃষ্ণের এতগুলো নাম, সেই নামগুলোর মধ্যে তো সবটাতেই তিনি আছেন, গৌরাঙ্গ আছেন আর গোবিন্দও আছেন। তাই কিবা এসে গেল, তিনি আমাদের শিল্পী মানুষ, আমাদের নিজের মানুষ, তাই তাকে সম্মান জানাতে পেরে আমরা ধন্য। বিকাশ প্রসাদ তাকে সম্মান জানাচ্ছে এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। এবং ডোকরা শিল্প কত আছে এই বাড়িতে, কত আছে যামিনী রায়ের বাড়িতে এই দুর্গামূর্তি। আমাদের মঞ্চসজ্জায় তার প্রতিকৃতিগুলো, যামিনী রায়ের প্রতিকৃতিগুলোকে সংগ্রহ করে একত্রিত করে তিনি আমাদেরকে সাজিয়েছেন মঞ্চটিকে। তাকে কিছু বলতে অনুরোধ করছি। আমার কিছু বন্ধু বান্ধব এসছেন, তারা কালকেই কলকাতা ছেড়ে চলে যাবেন, সেজন্য আমি এখানে না বসে ওদেরকে ছবিগুলো দেখাচ্ছিলাম। এখানে ছবি দেখাটাই তো আসল। এখানে আপনারাও এখানে হয়ে গেলে পর ছবি এবং প্রতিমা দর্শন নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ। দেখুন, মানে উনি আর কি এত বলেছেন তার কাজের মধ্যে দিয়ে, তাই অল্প কথায় তিনি আশীর্বাণী দিলেন। আমি সোলো গানে এবার একে একে ডেকে নেব সবাইকে। যারা সমবেত সঙ্গীতে ছিলেন তারা এককভাবে সঙ্গীত পরিবেশন করবেন, তারা আস্তে আস্তে এগিয়ে আসুন, এককভাবে সঙ্গীত পরিবেশনে